শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রতি শনিবারের ন্যায় আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ফেসবুক লাইভ ক্লাস নিয়ে। আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে জানিও। তো আজকে বরাবরের মতো আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয়কোড হচ্ছে 67121 এবং শিক্ষার্থীবৃন্দ হচ্ছে দ্বিতীয় পর্ব পাওয়ার টেকনোলজি। এই ফেসবুক লাইভ ক্লাসে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। কৃতজ্ঞতা স্বীকার করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটুআই সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের প্রতি। আজকে আমি যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে দশম অধ্যায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ। তো শুরুতেই আমি আমার পরিচয় দিয়ে আরম্ভ করতেছি। বরাবরের মতো উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা পাঠ শেষে যে বিষয়টি আমরা জানতে পারবো বা শিখতে পারবো সেটি হচ্ছে আগুন কি তা জানতে পারবো। আগুনের বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর আলোচনা করব আমরা বিভিন্ন অগ্নি নির্বাপন পদ্ধতি সম্বন্ধে জানার চেষ্টা করব এবং বিভিন্ন অগ্নি নির্বাপন যন্ত্রের কার্যাবলী বিস্তারিত আলোচনা করব এবং সর্বোপরি আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে একটি শিল্প কারখানায় ফায়ার সার্ভিসের ভূমিকা কি সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই যে আগুন কি। আমরা সকলেই জানি আগুন একটি বস্তুর তাপীয় অবস্থা। তো এই আগুন হলো নির্দিষ্ট বস্তু বা অনেকগুলো বস্তুর মধ্যকার রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন একটি ফল। বিভিন্ন বস্তুর মধ্যে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হয় আলো ও তাপ। এই আগুন তৈরি হতে বা সৃষ্টি হতে আমাদের তিনটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে দাহ্য বস্তু, একটি হচ্ছে অক্সিজেন আর অপরটি হচ্ছে পরিমিত তাপ। এই তিনটি বস্তু যখন একত্রে সংমিশ্রণ হবে তখনই কি সেখানে কি আগুনের উৎপত্তি হবে। একটি অবিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়ার যোগসূত্র স্থাপিত হবে তখনই কি আগুনের উৎপত্তি হবে, অথবা আগুনের উৎপত্তি কখনো হবে না। আমরা একটা কি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, অক্সিজেন আছে, হিট আছে, ফুয়েল আছে। এই তিনটা উপাদান যখন একত্রে সংমিশ্রণ হবে তখন কি এরকম একটা আগুনের সূত্রপাত হবে। যদি এর তিনটার যে কোনো একটা উপাদান মিসিং থাকে তাহলে কি সেখানে কি আগুন জ্বলবে না। আমরা সবাই জানি আগুন জ্বলতে কি অক্সিজেন লাগে, তারপর তাপ লাগে, পরিমিত তাপ লাগে, তারপর হচ্ছে কি ফুয়েল লাগবে। যেরকম কি যদি এই ফুয়েল থাকে, যে আমরা জানি যে দোকানে কেরোসিন থাকে, তো সেই ক্ষেত্রে কি কেরোসিন ডিজেল সবসময় দোকানে কি থাকে। তো এই কেরোসিন দোকানে থাকলো, তারপর অক্সিজেন তো প্রকৃতিতে অফুরন্ত আছে, তাহলে কি বন্ধুরা সেখানে কি আগুন ধরে যাচ্ছে? ধরতেছে না। কারণ কি সে জায়গাটায় পরিমিত তাপটা কি নেই, এই পরিমিত তাপের অভাবে কি সেখানে কি আগুনের উৎপত্তি বা সূত্রপাত হচ্ছে না। তো এই আগুন উৎপত্তির জন্য এই তিনটে উপাদান অপরিহার্য। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো জায়গায় আগুনের সূত্রপাত হয়ে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে, তাহলে যে জিনিসটা আমরা করব, যদি কোথাও কোনো অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়, যে জিনিসগুলো আমরা কি পালন করব সেগুলো হচ্ছে কি যে আমরা সবাইকে সতর্ক করার জন্য কি সেখানে অ্যালার্ম বাজাবো, তারপর যত দ্রুত সম্ভব ফায়ার ব্রিগেডকে খবর দিব, তার কারখানার ভেতর অগ্নি প্রতিরোধী ব্যবস্থা চালু করার কি চেষ্টা করব এবং অগ্নি প্রতিরোধে কি সচেষ্ট থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, আগুন নিয়ে আমরা আলোচনা করলাম। এখন কি আমরা আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি, মানে যে প্রক্রিয়ায় আগুনকে নেভানো হয় সেটাই হচ্ছে কি অগ্নি নির্বাপন পদ্ধতি। অর্থাৎ তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানকে যদি আমি মিসিং করতে পারি, যদি আমি একটি উপাদানকে সরিয়ে নিতে পারি তাহলে কি সেখানে কি আগুন নিভে যাবে। তো এরকম ভাবে আমি কি অগ্নি নির্বাপন পদ্ধতিকে আমি নেভাতে পারি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আগুন হচ্ছে একটা তাপ, বস্তুর তাপীয় অবস্থা। তো এই আগুনের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। এই আগুনকে চেনার জন্য বিভিন্ন শ্রেণীতে কি ভাগ করা হয়। তার মধ্যে ৫টি শ্রেণীর আগুন হচ্ছে অন্যতম। এর মধ্যে হচ্ছে এ শ্রেণীর আগুন। এ শ্রেণীর আগুন হচ্ছে সাধারণত কি কাঠ, কয়লা, কাগজ অর্থাৎ কঠিন পদার্থ থেকে যেসব আগুনের সূত্রপাত হয় সেগুলো হচ্ছে কি এ শ্রেণীর আগুন। আবার বি শ্রেণীর আগুন হচ্ছে কি তরল জাতীয় আগুন, পেট্রোলিয়াম, ডিজেল, কেরোসিন এসব পদার্থ থেকে যখন কোনো আগুনের সূত্রপাত হয় তখন তাকে আমরা বলবো কি বি শ্রেণীর আগুন। তারপর আমরা দেখি সি শ্রেণীর আগুন কোনগুলো। এগুলো হচ্ছে কি গ্যাসীয় পদার্থ, লিকুইড গ্যাস হইতে পারে, তারপর হচ্ছে এলপিজি হইতে পারে, সিলিন্ডার হইতে পারে, এরকম বিভিন্ন যে গ্যাসীয় পদার্থ আছে সেই সব গ্যাসীয় পদার্থ থেকে যখন কোনো আগুনের সূত্রপাত হয়ে থাকে তখন আমরা তাকে বলবো কি সি শ্রেণীর আগুন। ডি শ্রেণীর আগুন হচ্ছে ধাতব পদার্থের আগুন। অর্থাৎ কি বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন মেটালের মধ্যে বিভিন্ন কি এই ধাতব বস্তুর মধ্যে কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। তো ওই সব জায়গা থেকে যখন আগুনের সূত্রপাত হবে তাকে আমরা বলবো কি ডি শ্রেণীর আগুন। এবং ইলেকট্রিক পদার্থ থেকে ইলেকট্রিক পদার্থ থেকে বা তড়িৎজাত দ্রব্য থেকে যদি কোনো আগুনের সূত্রপাত হয়ে থাকে তাকে আমরা বলবো কি সি শ্রেণীর আগুন, ই শ্রেণীর আগুন। তো এই ৫ প্রকার আগুন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগুন কি তা জানতে পারলাম, আগুনের প্রকারভেদ তা জানতে পারলাম। এখন আমরা জানবো অগ্নি অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণসমূহ। বিভিন্ন জায়গা থেকে কি আগুনের সূত্রপাত কি হতে পারে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে কারণগুলো আছে সেগুলো নিয়ে কি আমরা এখন আলোচনা করব। তো অগ্নি দুর্ঘটনা সংঘটনের বিভিন্ন কারণগুলোর মধ্যে অন্যতম কারণগুলো হচ্ছে জ্বলন্ত সিগারেটের টুকরা থেকে যদি আমরা ধূমপায়ী হই কেউ এবং অযথায় কি বিভিন্ন জায়গায় কি আমি ধূমপান করার পরে সিগারেটের টুকরা, জ্বলন্ত সিগারেটের টুকরা যদি ফেলে রাখি তাহলে কি সেই সব জায়গা থেকে কি আগুনের সূত্রপাত হতে পারে। তারপর জ্বলন্ত চুলা থেকে কি আগুনের সূত্রপাত হতে পারে। আমরা দেখি বিভিন্ন সময় কি বাসাবাড়িতে আগুনের সূত্রপাত হয়ে থাকে এইসব উৎস থেকে। তারপর হচ্ছে খোলা বাতি থেকেও কি আগুনের সূত্রপাত হতে পারে। উত্তপ্ত ছাই অর্থাৎ ছায়ের মধ্যে যদি কি তাপ থাকে সেই ছাই যদি কি উঠতে থাকে তাহলে কি ওই ছায়ের মধ্যে থেকেও কি আগুনের সূত্রপাত হতে পারে। তারপর হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অর্থাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট যেটার অন্যতম প্রধান কারণ। আমরা আজকাল যে আগুন বা অগ্নি দুর্ঘটনা দেখতে পাই তো তার ম্যাক্সিমাম কারণ হচ্ছে কি এই বৈদ্যুতিক শর্ট সার্কিট। এই বৈদ্যুতিক শর্ট সার্কিটে কি বিভিন্ন কারণ হতে পারে। যেরকম কি আমি যদি কি লো কোয়ালিটির কেবল ব্যবহার করি, তারপর যদি আমার ওয়ারিং সঠিকভাবে না করা থাকে, তারপর হচ্ছে যদি কি অনাকাঙ্ক্ষিতভাবে যদি কি ভোল্টেজ বেড়ে যায়, এরকম বিভিন্ন কারণে কি লুজ কানেকশন থাকে, এরকম বিভিন্ন কারণে কি আমার বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। তারপর হচ্ছে রাসায়নিক প্রতিক্রিয়া থেকে কি অগ্নি দুর্ঘটনা কি সম্মুখীন হতে পারি। যন্ত্রাংশের ক্রমাগত ঘর্ষণের কারণে কি অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে চিমনি হতে উৎক্ষিপ্ত জ্বলন্ত কণা। তো আমরা জানি যে বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন যে কলকারখানা আছে তাদের কি অনেক সময় কি চিমনি থাকে। এই চিমনি থেকে যদি কি জ্বলন্ত কণা বাহিরে বের হয় তো সেই কণাগুলো যার মধ্যে পড়বে সেটা যদি কি দাহ্য বস্তু হয় তাহলে কি সেখানে কি আগুন ধরার সম্ভাবনা কি থেকে যায়। তারপর আরো যেসব কারণে কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে সেগুলো হচ্ছে কি বিদ্যুৎ প্রবাহ ও স্থিরবিদ্যুৎ থেকেও কি এই অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে মাত্রা অতিরিক্ত তাপ থেকেও এই অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে অনেকে কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকে। তো এইসব কারণে কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তারপর হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কি কেউ কি এই আগুন লাগাতে পারে। যদি কারোর সাথে কোনো শত্রুতা থাকে, কারোর সাথে কোনো বৈরিতা থাকে, কারোর সাথে কোনো জেদ থাকে, এইসব জিনিসের বশবর্তী হয়ে কি অগ্নি দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আগুন নিয়ে খেলা করা। বিভিন্ন সময় কি আমরা দেখি কি শিশুরা কি আগুন নিয়ে খেলা করতেছে। তো এইসব ছোট্ট কারণ থেকে কি একটা বড় অগ্নি দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে ইঞ্জিনের মিস ফায়ারের কারণে কি অত্যাধিক তাপ উৎপন্ন হয় সেই ক্ষেত্রেও কি এই ইঞ্জিনের মিস ফায়ার থেকে কি অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে স্বাভাবিকভাবে অগ্নি প্রজ্বলন, যে
অনেক সময় দেখা যায় কি যে কোনো কারণ ছাড়াই কি অগ্নি দুর্ঘটনা হচ্ছে। তার মধ্যে কারণ কোনো না কোনো আছে, বাট সেটা কি খুব স্বাভাবিক কারণ, নগণ্য কারণ। এইসব কারণে কি অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে। তারপর হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুন যদি কোনো জায়গায় দিয়ে থাকে, সেই ক্ষেত্রেও কি অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তারপর আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই অগ্নি দুর্ঘটনা কিভাবে আমরা রোধ করতে পারি, অর্থাৎ কি আগুন আমরা কিভাবে নিভাতে পারি, সেই সব পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব। তো অগ্নি নির্বাপন পদ্ধতি আমরা আগে জেনেছি কি যে আগুন জ্বলার জন্য তিনটি উপাদান অপরিহার্য: অক্সিজেন, দাহ্য বস্তু, পরিমিত তাপ। তো এই তিনটি উপাদান থেকে যদি আমি একটি উপাদানকে সরিয়ে নিতে পারি, তাহলে কি অগ্নি নির্বাপন কি থেমে যাবে। অর্থাৎ কি বিভিন্ন আগুন বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে কি নেভানো যায়। অগ্নি নির্বাপনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাদেরকে কি অগ্নি নির্বাপন সরঞ্জাম বলা হয়। নিম্নে অগ্নি নির্বাপন সরঞ্জাম পদ্ধতির কার্যপদ্ধতি আলোচনা করা হলো। তো আমরা যে ৫ শ্রেণীর আগুন নিয়ে আলোচনা করেছি, এই ৫ শ্রেণীর আগুন কিন্তু কি একইভাবে কি নেভানো যাবে না। এই ৫ শ্রেণীর আগুন নেভানোর জন্য কি আমাদের ৫ প্রকার পদ্ধতি অবলম্বন করতে হবে, ৫ ধরনের জিনিস ব্যবহার করতে হবে। এরকম বিভিন্ন কি ফায়ার এক্সটিংগুইশার আছে। এক্সটিংগুইশার মানে কি অগ্নি নির্বাপক। এইসব বিভিন্ন অগ্নি নির্বাপক ব্যবহার করে আমি কি বিভিন্ন আগুনকে নেভাতে পারি। তো প্রথমে আমরা যে অগ্নি নির্বাপক সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে কি সোডা অ্যাসিড টাইপ অগ্নি নির্বাপন যন্ত্র। এই সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে আমি কিভাবে কি এই কঠিন পদার্থের আগুনকে নেভাতে পারবো সেই বিষয়ে আমরা আলোচনা করব। এ প্রকার এক্সটিংগুইশারের বডি মাইন স্টিলের দ্বারা নির্মিত এবং গোলাকার ও সিলিন্ডার আকৃতি হয়। এই অগ্নি নির্বাপক যন্ত্রে 4 থেকে 6 আউন্স ঘনীভূত কি সালফিউরিক অ্যাসিড থাকে এবং 9 লিটার পানির সাথে 1 পাউন্ড সোডিয়াম বাইকার্বনেট কেমিক্যাল পাউডার নির্দিষ্ট মাপে কি মিশ্রিত থাকে। এই ফায়ার এক্সটিংগুইশারটা দেখতে কেমন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখো, এই সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারে যেসব জিনিস থাকে সেগুলো হচ্ছে কি একটি নব থাকে। একটি কি নব থাকে। এখানে কি একটি নব দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা নব থাকে। তারপর হচ্ছে কি একটা বোতল থাকে, ভিতরে হচ্ছে কি একটা বোতলের মতো জিনিস থাকে যার মধ্যে কি থাকে এই সালফিউরিক অ্যাসিড থাকে। তারপর সালফিউরিক এই বোতলের নিচ অংশে যা থাকে সেটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট সলিউশন থাকে এই নিচ অংশটায়। আর এটা হচ্ছে কি একটা কন্টেইনারের মধ্যে এই সব জিনিস থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, তারপর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট থাকে। তো এই জিনিস কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে কি আমার আগুনকে নেভাবে, তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই নির্দিষ্ট মাপের বস্তু যন্ত্রের 2 থেকে 3 অংশ নিয়ে হয়ে থাকে, বাকি অংশ খালি থাকে। দুটি কেমিক্যালের মিশ্রণের ফলে কি রাসায়নিক বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো বন্ধুরা, আমার এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন প্রয়োজন? আমরা কি দেখেছি যে সালফিউরিক অ্যাসিডের একটা বোতল থাকে আর নিচে থাকে কি সোডিয়াম বাইকার্বনেটের সলিউশন থাকে। তো এই সালফিউরিক অ্যাসিড এই সোডিয়াম বাইকার্বনেট সলিউশনের সাথে যখন কি রাসায়নিক বিক্রিয়া হবে, তখন কি একটা পদার্থ তৈরি হবে। তো সেই কেমিক্যাল বা সেই পদার্থ কিভাবে কি আমার বোতলের পাইপ দিয়ে কি সেটা কি বাইরে বের হয়ে আসবে, এই জন্য কি লাগবে আমার একটা প্রেসার লাগবে। সেই প্রেসার তৈরি করার জন্য কি আমার এখানে কি গ্যাস উৎপন্ন করা লাগবে। এই জন্য কি আমি এখানে কার্বন ডাই অক্সাইড একটা কি গ্যাস উৎপন্ন করব, যে গ্যাসের চাপে কি ভিতরে অগ্নি নির্বাপক বাইরে কি বের হয়ে যেতে পারে এবং কি সেই অগ্নি নির্বাপকের সাহায্যে কি আমি আগুনটা নেভাতে পারি। তো দুটি কেমিক্যালের কি মিশ্রণের ফলে কি রাসায়নিক বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে খালি অংশে উঠে যায় এবং সেখান থেকে চাপ প্রয়োগ করে আগুনে কি এই অগ্নি নির্বাপক কি নিক্ষেপ করা হয়। এই যন্ত্রে ব্যবহৃত কাঁচামালে বা বিভিন্ন যে কেমিক্যাল ব্যবহার করে তাদের রাসায়নিক বিক্রিয়ার সময় যে জিনিসগুলো সংঘটিত হয়, যে আমরা কি দেখতেছি যে সোডিয়াম বাইকার্বনেটের সাথে কি বিক্রিয়া হচ্ছে কার সালফিউরিক অ্যাসিডের NaHCO3, এটা হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট, তার সাথে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের। তাহলে কি উৎপন্ন হচ্ছে তাদের রাসায়নিক বিক্রিয়ায়? H2 অর্থাৎ পানি উৎপন্ন হচ্ছে এবং CO2 অর্থাৎ কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং কি Na2SO4 মানে সোডিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে।
এই দুইটা রাসায়নিক বিক্রিয়ায় কি এই তিনটা উপাদান উৎপন্ন হচ্ছে। এই সোডিয়াম সালফেট পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে এবং কি কার্বন ডাই অক্সাইড গ্যাস পানির উপরে উঠে যায়। এই গ্যাস নির্গমনকালে কি চাপ প্রয়োগে পানিকে দূরে নিক্ষেপ করে, অর্থাৎ কি গ্যাসের প্রেসারে কি পানিটা কি ভিতর থেকে বাইরে বের হয়ে আসে পাইপের সাহায্যে, হোস পাইপের সাহায্যে, এবং সেই সাথে এই গ্যাসও কি বের হয়ে যায়। নির্গত পানি দিয়ে অগ্নি নির্বাপন করা কি হয়ে থাকে, অর্থাৎ যে পানিটা বের হয়ে আসবে সেই পানির সাহায্যে আমি কি আমার কার্যবস্তুতে এই পানি নিক্ষেপ করে কি অগ্নি নির্বাপন করব। তো আমরা যদি একটা ভিডিও দেখি যে সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশার, তাহলে কি আমরা আরো কি জিনিসটা ক্লিয়ার হতে পারবো। একটি সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশার কিভাবে কাজ করে সেটা কি আমরা একটা অ্যানিমেশন বা ভিডিওর মাধ্যমে কি দেখি। তো এরকম যে বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার এরকম দেয়ালের মধ্যে কি ঝুলানো থাকে, লাগানো থাকে। এটা হচ্ছে কি পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। আবার যখন বড় ফায়ার এক্সটিংগুইশার প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে কি এরকম কি ঝোলানো সম্ভব হয় না। তো এরকম কঠিন পদার্থ যেগুলো আছে সেগুলোর আগুনকে আমি এই সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে কি নেভাতে পারবো। আবার ইলেকট্রিক আগুন কিন্তু আমি কি পানির সাহায্যে কি নেভাতে পারবো না, কারণ কি পানি একটা বিদ্যুৎ পরিবাহী। তো সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশার কি কি থাকে আমরা আগেই বলেছি, একটা কি মেটাল সিলিন্ডার থাকে, একটা হোস পাইপ থাকে, তারপর তার ভিতরে যে অংশটা থাকবে তার ভিতরে একটা বোতল থাকবে, সেটার মধ্যে কি সালফিউরিক অ্যাসিড থাকবে, আর তার নিচে এই যে এখানে একটা বোতল থাকবে, এটার মধ্যে কি সালফিউরিক অ্যাসিড থাকবে, আর নিচের অংশে কি সোডিয়াম বাইকার্বনেট থাকবে। যখন সেফটি পিনটা কি রিমুভ করে, এখানে একটা কি সেফটি পিন থাকবে, সেফটি পিন রিমুভ করে যখন কি ট্রিগার চেপে ধরবে তখন কি ওই ট্রিগারের চাপে কি এই বোতলটা কি ফেটে যাবে। এই বোতলটা কি হবে ফেটে যাবে। এই ফেটে গেলে এই বোতলের মধ্যে যে সালফিউরিক অ্যাসিডটা আছে সেই সালফিউরিক অ্যাসিডটা কি এই সোডিয়াম বাইকার্বনেট পানির সাথে কি রাসায়নিক বিক্রিয়া হবে, তখন কি তাদের মধ্যে কি হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। তখন এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের চাপে কি এই পানিটা এই হোস পাইপের সাহায্যে কি বাইরে বের হয়ে আসবে। বাইরে বের হয়ে আসলে ওই পানি দিয়ে কি আমি অগ্নি নির্বাপন পদ্ধতি কি সম্পূর্ণ করব। তো এরকম ভাবে কি আমি একটা সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে কি আমি অগ্নি নির্বাপন করতে পারি। তো আমরা দেখছি একটা কি কার্যবস্তুতে কি আগুন ধরে গেছে। এখন এই আগুন ধরা অবস্থায় আমি কিভাবে কি এই ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে কি আমি আগুনটা নেভাবো। তো আমরা দেখতেছি কিভাবে ধরা লাগবে। এটা হচ্ছে কি আমি নর্মালি কি বাম হাত দিয়ে ধরবো, বাম হাত দিয়ে হোস পাইপ ধরবো এবং ডান হাত দিয়ে কি ফায়ার এক্সটিংগুইশারের কি বডিটাকে আমি ধরে নিব। তো আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা সালফিউরিক অ্যাসিডের কি বোতল আছে এবং নিচে আছে কি সলিউশন অফ বেকিং সোডা। তারপর যে জিনিসটা হচ্ছে এখানে যখন আমি ট্রিগার চেপে ধরতেছি তখন কি সালফিউরিক অ্যাসিডের বোতল ভেঙে গেছে, তখন কি এই দুইটা উপাদান কি একসাথে হয়ে গেছে, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপর পানি এবং কি সোডিয়াম সালফেট উৎপন্ন হয়ে গেছে। এই উৎপন্ন তিনটি উপাদান কি এই হোস পাইপের সাহায্যে বাইরে কি বের হয়ে আসবে, বের হয়ে আসতেছে। বের হয়ে এসে কি আমি কি এই যে অগ্নি নির্বাপক যে বস্তু আছে, অর্থাৎ কি যেই জায়গায় কি আমার কি আগুনটা ধরে গেছে সেই জায়গায় কি আমি সেটা কি নিক্ষেপ করব। নিক্ষেপ করলে কি হবে, এখানে কি জন্য আগুনটা নিভতেছে আসলে আমরা সেই জিনিসটা জানি যে এই জিনিসটা দেওয়ার ফলে যে জিনিসটা হচ্ছে, যদি আমি এই কোনো জ্বলন্ত বস্তুর মধ্যে পানি দেই তাহলে আসলে পানি দিলে কি কি হয়, সেখানে কি হয়, সেখানে কি অক্সিজেন কি বাধাপ্রাপ্ত হয়। আমরা কি জানি কি আগুন জ্বলতে কি তিনটে উপাদান প্রয়োজন, যদি আমি অক্সিজেন কি বাধাপ্রাপ্ত করতে পারি, অক্সিজেনকে সেই জায়গায় প্রবেশ করতে না দেই তাহলে কি আমার আগুন নিভে যাবে। তো আমি এখানে কি করতেছি, আমি অক্সিজেন প্রবেশে কি বাধা প্রদান করতেছি, এরকম একটা বলয় তৈরি করতেছি। তো এই সোডা অ্যাসিডটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার পরে তার কিছু কি মেইনটেনেন্স অথবা কি রক্ষণাবেক্ষণ প্রয়োজন আছে, যে এতে পানির পরিমাণ পরীক্ষা করতে হবে প্রতিনিয়ত, কারণ যেহেতু কি পানি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত থাকে, পানি কমে গেলে কি পানি রিফিল করতে হবে। তারপর হচ্ছে মাথার ক্যাপ ভালোভাবে ঠিক আছে কিনা সেটা কি চেক করতে হবে, না থাকলে কি সেটা ঠিকভাবে কি বসাতে হবে। নজল স্টেইনার বায়ু নিষ্কাশন পাইপ এবং কি হোস পাইপ ঠিক আছে কিনা সেগুলো কি পরীক্ষা করতে হবে। তারপর অগ্নি নির্বাপক যন্ত্রের ভেতর বা বাইরে কোনো ক্ষয় হয়েছে কিনা সেগুলো কি পরীক্ষা করতে হবে। তারপর হচ্ছে হোস পাইপ ভালো অবস্থায় আছে কিনা সেটাও কি আমার দেখতে হবে। তারপর আমরা আরেকটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি স্টোর প্রেসার টাইপ
ফায়ার এক্সটিংগুইশার। অর্থাৎ কি স্টোর মানে কি জমা থাকে, একটা প্রেসার জমা থাকে, সেই প্রেসারে কি ভিতর থেকে কি অগ্নি নির্বাপকটা বাইরে বের হয়ে আসবে এবং তার দ্বারা কি আমি অগ্নি দুর্ঘটনা কি প্রতিরোধ করব, অর্থাৎ কি আমি আগুন নেভাবো। তো স্টোর ও গ্যাস প্রেসার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্র সোডা অ্যাসিড টাইপ ফায়ার এক্সটিংগুইশারের মতোই, কিন্তু তফাৎ হচ্ছে ওয়াটার টাইপে সোডা অ্যাসিডের মতো কি কেমিক্যাল মিশ্রিত পানি এবং কি সালফিউরিক অ্যাসিড থাকে না। অগ্নি নির্বাপক যন্ত্রের ভেতর নির্দিষ্ট লেভেল পর্যন্ত কি বিশুদ্ধ পানি থাকে। এই পানি বের করার জন্য কি আমার একটা চাপ প্রয়োজন, সেই চাপের জন্য কি আমি একটা কি গ্যাস তৈরি করব, এই জন্য কি একটা গ্যাস কার্টিজ থাকবে। যে ওয়াটার যে ওয়াটার টাইপ অগ্নি নির্বাপক যন্ত্রে গ্যাস কার্টিজ থাকে তাকে কি গ্যাস প্রেসার টাইপ বলবো, এবং কি বাতাসে চাপ দেওয়া থাকলে তাকে কি স্টোর প্রেসার টাইপ ফায়ার এক্সটিংগুইশার বলে থাকবো। তো এই ফায়ার এক্সটিংগুইশারটা কেমন হয় মূলত আমরা সেটা দেখিনি, যে এর মধ্যে কি কি যন্ত্রাংশ থাকে। একটা হচ্ছে কি এরকম একটা ফায়ার এক্সটিংগুইশার দেখতে অবিকল কি এরকম। তো এর মধ্যে কি থাকে, এখানে একটা সেফটি পিন থাকে, এটা হচ্ছে কি সেফটি পিন। এই সেফটি পিনটা কি রিমুভ করার পরে তারপর এই হ্যান্ডেলটা আমি যখন চেপে ধরবো তখন কি এই ভিতরের কি দুইটো উপাদান কি একসাথে কি সংমিশ্রণ হয়ে থাকবে। এখানে একটা লক পিন থাকবে, প্রেসার গ্যাস থাকবে, প্রেসার ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তারপর স্টোরেজ প্রেসার কি গ্যাস হিসেবে একটা আমি কি এখানে কি নাইট্রোজেন গ্যাস ব্যবহার করতে পারি। তারপর সেখানে কি ওয়াটার থাকবে, তারপর হচ্ছে কি ডিসচার্জ টিউব থাকবে একেবারে নিচ থেকে কি এই টিউবের মাঝামাঝি হয়ে তারপর কি এই হোস পাইপ দিয়ে কি বাইরে বের হয়ে যাবে। এটা হচ্ছে কি ডিসচার্জ হোস বা ডিসচার্জ নজল। গ্যাস কার্ট্রিজে সাধারণত কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাসও কি ব্যবহার করা হয়। গ্যাস কার্ট্রিজ পাইপ ওয়াটার অগ্নি নির্বাপক যন্ত্র হাই এবং কি লো প্রেসার হয়ে থাকে। তো এই গ্যাস কার্ট্রিজ ফায়ার এক্সটিংগুইশার আসলে কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। অগ্নি নির্বাপক চালনা করতে লক রিংটিকে টানতে হবে, অর্থাৎ কি এই রিংটাকে আমি কি টেনে নিব এবং কি হ্যান্ডেলটি চাপতে হবে। হ্যান্ডেল টিপলে একটি কি বাল্ব খুলে যায়, কন্টেনার থেকে চাপযুক্ত গ্যাসকে কি মুক্ত করে দেয়। অর্থাৎ যখন কি আমি এই হ্যান্ডেলটা চাপবো তখন এইখানে যে একটা আমার স্টোরেজ গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস আছে, সেই গ্যাসটা কি ভিতরে এই নিচে চলে আসবে। নিচে চলে আসলে কি হবে, যখন তাদের মধ্যে সংমিশ্রণ হবে তখন এই গ্যাস যখন সংমিশ্রণ হবে তখন কি এখানে একটা প্রেসার তৈরি হবে, সেই প্রেসারে কি এই পানিটা কি এই ডিসচার্জ হোস দিয়ে কি উপরের দিকে উঠে এই হোস দিয়ে কি বাইরে বের হয়ে আসবে। তখন কি আমি যে জায়গায় কি আগুন ধরছে সেই জায়গায় কি আমি এই পানিটা কি নিক্ষেপ করব, তাহলে কি আমার ওইখানে কি অক্সিজেন কি বাধাপ্রাপ্ত হবে, তাহলে কি আমার আগুনটা নিভে যাবে। গ্যাস অবিলম্বে প্রসারিত হয় এবং কি অগ্নি নির্বাপকের অভ্যন্তরে কি ভরাট করে জলকে নিচের দিকে ঠেলে দেয়, এবং কি জলটি নিচে নামার সাথে সাথে এটি কি নলটি উপরে উঠে যায় এবং কি অগ্নিভাগ থেকে জল দ্রুত বেগে বেরিয়ে যায়। আগুনে অক্সিজেন প্রবাহ কি কি বাধা প্রদান করে, যে জিনিসটা আমি বলেছি যে অক্সিজেন প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে বিদায় কি আমার আগুনটা কি নিভে যাচ্ছে। তো এই স্টোরস প্রেসারটা ফায়ার এক্সটিংগুইশার কিভাবে কাজ করে তার যদি আমরা একটা ভিডিও দেখি তাহলে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে একটা ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশারের মতোই। তো এখানে কি কি উপাদান থাকে একটা ফায়ার এক্সটিংগুইশার সেটা আমরা কি আগে আলোচনা করেছি। তো এরকম এখানে কি উপরের দিকে থাকবে গ্যাস, নিচের দিকে থাকবে কি পানি থাকবে, আর এখানে কি একটা মাঝখানে একটা কি টিউব থাকবে। তো এই হ্যান্ডেলটা যখন আমি চেপে ধরবো তখন এই গ্যাসের বোতলটা কি ভেঙে গিয়ে গ্যাসটা কি পানির সাথে মিশ্রণ হবে, তখন কি একটা প্রেসার তৈরি হবে, সেই প্রেসারে কি পানিটা কি এদিক দিয়ে হয়ে এই টিউব দিয়ে কি বাইরে বের হয়ে হোস পাইপ দিয়ে কি বাইরে চলে আসবে, এবং কি সেই পানিটাকে আমি যে জায়গায় আগুন ধরছে সেই জায়গায় কি আমি নিক্ষেপ করবো, তাহলে কি সেখানে অক্সিজেন প্রবাহ কি বাধাপ্রাপ্ত হবে। এভাবে কি একটা কার্টিজ টাইপ অর্থাৎ গ্যাস প্রেসার টাইপ বা স্টোরস প্রেসার টাইপ ফায়ার এক্সটিংগুইশার কি কাজ করে থাকে। তারপর যে ফায়ার এক্সটিংগুইশারটি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে কি ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। অর্থাৎ কি সাবানের ফেনা যখন ঘষলে যেরকম একটা ফোম তৈরি হয় না, একটা আবরণ তৈরি হয়, সেরকম কি আবরণের সাহায্যে কি আমি কোনো বস্তুতে কি অক্সিজেন প্রবাহকে বাধাপ্রাপ্ত করে সেই জায়গার কি আগুনকে আমি নেভাতে পারি। তো এই অগ্নি নির্বাপকের বডি মাইল্ড স্টিল দ্বারা নির্মিত গোলাকার সিলিন্ডার। এই অগ্নি নির্বাপক যন্ত্রে দুটি কি কন্টেনার থাকে, একটি হচ্ছে কি ইনার কন্টেনার, একটা হচ্ছে কি আউটার কন্টেনার। বাইরের কন্টেনারে কি 8% সোডিয়াম বাইকার্বনেটের সাথে 3% স্টেবিলাইজার মিশ্রিত করে কি ব্যবহার করা হয়ে থাকে।
কেমিক্যাল ফোমের বুদবুদের স্থায়িত্বশীলতার জন্য স্টেবিলাইজার ব্যবহার করা হয়ে থাকে। ভেতরের কন্টেনারে থাকে কি 13% অ্যালুমিনিয়াম সালফেট, অল্প গরম পানি থেকে মিশ্রিত করলে কি সহজে গলে যায়, তারপর কি আবার ভেতরের কন্টেনারে কি ভর্তি করতে হয়, আবার কি পুনরায় কি রিফিল করতে হয়। এই ফোমটা ফায়ার এক্সটিংগুইশারটা দেখতে কেমন আমরা যদি চিত্র দেখি তাহলে আমরা দেখতে পাবো কি এখানে কি একটা ডিসচার্জ টিউব থাকবে, তারপর হচ্ছে কি এখানে একটা প্লাঞ্জার থাকবে, তারপর সেফটি পিন থাকবে আমরা আগে যেটা আলোচনা করছি, তারপর একটা কি হ্যান্ডেল থাকবে, তারপর হচ্ছে কি এখানে একটা কি গ্যাস কার্টিজ থাকবে। মানে প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশারে কি গ্যাস ব্যবহার করা হয়, কারণটা কি হচ্ছে এই গ্যাসের সাহায্যে কি আমি প্রেসার তৈরি করব, সেই প্রেসারে কি আমার ভিতরের জিনিসটা কি বাইরে বের হয়ে আসবে। তো এই নিচে কি একটা ফোম সলিউশন থাকবে, উপরে থাকবে কি গ্যাস। এই ফোম সলিউশনকে বাইরে বের করার জন্য কি আমি এখানে গ্যাস ব্যবহার করতেছি। এই গ্যাসটা যখন এই ফোম সলিউশনের সাথে আমি রাসায়নিক বিক্রিয়া করাতে পারবো তখনই কি এখানে একটা প্রেসার তৈরি হবে, সেই প্রেসারে কি এই ফোমটা কি এই সাইফন টিউব দিয়ে কি বাইরে হোস পাইপের সাহায্যে কি বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি সেটাকে আমি যে জায়গায় আগুন ধরছে সেই জায়গায় কি আমি সেটা কি নিক্ষেপ করব। নিক্ষেপ করলে কি হবে সেই জায়গাটা পুরো ডেকে যাবে, ডেকে গেলে কি হবে সেখানে কি অক্সিজেন প্রবাহ কি বাধাপ্রাপ্ত হবে, তারপর কি আমার আগুনটা নেভে যাবে। তো যে জিনিসটা আমি বলছি আসলে এই জিনিসগুলো কি এখানে লেখা আছে যে যেরকম কি অগ্নি দুর্ঘটনার সময় কি দুপাত্রে কেমিক্যাল মিশ্রিত করে দিলেই কি রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে কি ফোম কার্বন ডাই অক্সাইড ও সোডিয়াম সালফেট তৈরি করে। কার্বন ডাই অক্সাইড চাপ সৃষ্টি করে ফোমকে ঠেলে বের করে আগুনকে নিক্ষেপ করে। এই সময় তাদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয় সেটা হচ্ছে কি আমার যখন কি সোডিয়াম বাইকার্বনেট অ্যালুমিনিয়াম সালফেটের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তখন কি হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ফোম তৈরি হয়, এবং কি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় চাপ প্রয়োগের জন্য, এবং কি সোডিয়াম সালফেট তৈরি হয়। এই ফোম ফুয়েল জাতীয় দ্রব্যের উপর নিক্ষেপ করলে কি এর উপর একটা কি আবরণ তৈরি করে, আমরা যে জিনিসটা আগে বলেছি একটা কি আবরণ তৈরি হয়ে যায়, তার ফলে কি বাতাস প্রবেশ করতে পারে না এবং কি তাই কি আগুনটি নিভে যায়। ফোমের প্রধান কাজ হচ্ছে প্রজ্বলিত তরল পদার্থের বিকিরণকৃত তাপকে কি ধ্বংস করে দেয়া, এবং দ্বিতীয় কাজ হচ্ছে বাতাস প্রবাহ কি বন্ধ করা, এবং তৃতীয় কাজ হচ্ছে সামান্য পরিমাণ কি ঠান্ডা রাখা। তো এই ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার কিভাবে কাজ করে সেটা আমরা কি জানলাম। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম একটা ফায়ার এক্সটিংগুইশার। তার শুধু আমি কার্যপদ্ধতি বলে দিচ্ছি সেটা আসলে কিভাবে কাজ করবে। এই অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমটা কি একটা অটোমেটিক সিস্টেম যার সাহায্যে কি আগুনকে কি সহজেই অটোমেটিক বা অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কি আগুন নির্বাপন করা যায়। অর্থাৎ কি এটা হচ্ছে কি এরকম একটা সিস্টেম যে প্রত্যেকটা রুমেই কি এরকম কি অগ্নি নির্বাপন পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে কি তৈরি করা থাকে। যেরকম কি একটা রুমে বিভিন্ন কি ওয়াটার পাইপ থাকে, তারপর হচ্ছে কি সেইখানে কি এই ওয়াটার পাইপ থেকে পানি বের করার জন্য কিছু পদ্ধতি কি ব্যবহার করা হয়। যেরকম কি আজকাল যত প্রকার অগ্নি নির্বাপক পদ্ধতি প্রচলিত আছে তাদের মধ্যে কি এই পদ্ধতি সবচাইতে কি বেশি কার্যকর। এই ব্যবস্থা প্রয়োগের জন্য কারখানায় যে স্থানে কি আগুন ধরার সম্ভাবনা থাকে সেই জায়গায় একটি দরজা রাখা হয়। সেই দরজাকে খুলে রাখার জন্য কি একটি স্প্রিং ব্যবহার করা হয়। এই স্প্রিংকে একটি ফিউজ দ্বারা সংযুক্ত করা থাকে। এই ফিউজটি কি জ্বলন্ত তাপমাত্রায় পৌঁছার সঙ্গে সঙ্গে কি সেটি গলে যায়। ফিউজটি গলে যাবার পর দরজাটি দরজাটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। দরজার সংস্পর্শে একটি সুইচ থাকে, সেই সুইচটির সঙ্গে বাইরে কি আরেকটি পাম্প থাকে। যখন কি ওই সুইচটি কি চালু হয়ে যাবে তখন কি বাইরে পাম্পটিও কি চালু হয়ে যাবে, যার দ্বারা কি কারখানার ভেতর কি পানি সরবরাহ কি আরম্ভ হবে। এবং কি যখন পানি সরবরাহ আরম্ভ হবে তখন কি কারখানার ভেতরে যে পাইপ সমূহ থাকে সেই পাইপ দিয়ে কি অসংখ্য ছিদ্র পথে পানিটা কি যে জায়গায় কি আগুন ধরছে সেই জায়গায় কি নিক্ষিপ্ত হবে। এভাবে কি এই অটোমেটিক স্প্রিংকলার সিস্টেমের সাহায্যে কি আমি যে কোনো জায়গার মধ্যে থেকে অটোমেটিক বা স্বয়ংক্রিয় পদ্ধতি থেকে আমি আগুনটা কি নেভাতে পারি। যখনই তাপমাত্রা বেড়ে যাবে তখন কি ফিউজটা গলে যাবে, ফিউজটা গলে কি সুইচটা কি অন হয়ে যাবে, তখন কি পাম্পটা আমার চালু হয়ে যাবে। পাম্প চালু হলে কি পানি সরবরাহ কি স্বাভাবিক হবে। তারপর আমরা দেখবো যে একটি শিল্প কারখানায় ফায়ার সার্ভিসের ভূমিকা কি। যে আসলে একটি শিল্প কারখানায়
শ্রমিকরা চেষ্টা করে থাকে আগুন নেভানোর জন্য, সর্বোপরি কি সে আগুনটা কি পরিসমাপ্তি ঘটায় কি ফায়ার সার্ভিস। তো তারা বিভিন্ন উপায়ে এরকম বিভিন্ন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে কি তারা কি অগ্নি নির্বাপন কি অগ্নি নির্বাপন করে থাকে। তো সেই ক্ষেত্রে তারা যে বিষয়গুলো করে সেটি হচ্ছে কি ফায়ার ব্রিগেড যে কাজগুলো করে তাদের মধ্যে অন্যতম কাজ হচ্ছে তারা কি আগুন নেভায়, তারপর হচ্ছে কি ড্রিল প্যারেড করে এবং কি তারা ড্রিল প্যারেড বিভিন্ন কোম্পানি থেকে শ্রমিকদের করিয়ে থাকে, তারপর হচ্ছে দুর্ঘটনা মোকাবেলা করে থাকে, অগ্নি প্রযুক্তিবিদ্যার অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে, অগ্নি সচেতনতা সৃষ্টি করে, তারপর হচ্ছে অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কি ব্যবহার সম্বন্ধে কি তারা কি নিজে প্রশিক্ষিত এবং অন্য কি প্রশিক্ষিত করে থাকে। বাংলাদেশের ফায়ার ব্রিগেড শুধু কি আগুন নেভায় না, তারা কি বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন কি খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ সড়ক দুর্ঘটনা বিভিন্ন সময় তারা কি এই সরকারকে বিভিন্নভাবে কি সহায়তা করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ছিল আজকের পাঠ আলোচনা। তো এই আজকের এই পাঠ সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, হয়তো অনেকেই কি এই মুহূর্তে প্রশ্ন করতে পারছো না, এখানে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে বা কমেন্ট বক্সে গিয়ে কি যে কোনো সময় কি আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিয়ে দিব। এই ভিডিওটি যদি এখন কেউ না দেখে থাকো অর্থাৎ কি অর্ধেকের পরেও কেউ দেখতে পারো, পুরো ভিডিওটি পুনরায় দেখার জন্য কি ভিজিট করতে হবে www.skills.gov.bd এই ওয়েবসাইটটিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে পাঠ আলোচনা করলাম এটি হচ্ছে তোমাদের কি বাড়ির কাজ। এই পাঠ সম্বন্ধে কি তুমি বিস্তারিত বাড়িতে কি আলোচনা করবে, বাড়িতে কি পড়াশোনা করবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। পরবর্তী পাঠ হচ্ছে কি দ্বাদশ অধ্যায় গৃহ পরিচ্ছন্নতা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দোয়া করি সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সর্বোপরি কি করোনা মহামারী থেকে হেফাজতে থাকো। আল্লাহ হাফেজ।